অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ দিতে পারে না। এই কথাটা আগে শুনেছিস বর্ণালী? না। আমিও কয়েকদিন আগেই শুনলাম। কথাটা ভীষণ ভালো লেগেছে, তাই একেবারেই মুখস্থ করে রেখেছি। তুই কবে থেকে এসব কবিদের বলা কথা মুখস্থ করতে শুরু করলি? জবের থেকে তুই আমার জন্য অপেক্ষা করে ছেড়ে দিলি, তবে থেকে। কথাটা স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলেও জয়ের কণ্ঠের মাঝে ছিল একটা তীব্র যন্ত্রণা, যা বর্ণালীর বুঝতে আর বাকি রইল না। কিন্তু আজ তার কাছে এই যন্ত্রণা তেমন বিশেষ কোনো মূল্য নেই, কেননা একসময় সেও ঠিক এইরকম যন্ত্রণা ভোগ করেছে। কিন্তু তখন জয় সেটাকে গুরুত্ব দেয়নি এমনটা বর্ণালীর মনে হয়। বর্ণালীকে চুপ থাকতে দেখে জয় প্রশ্ন করল। তুই ভালোবাসিস তো? বর্ণালী তৎক্ষণাৎ ব্যঙ্গাত্মক সুরে জয়কে উত্তর দিল, কেন ভালো থাকবো না? আমি খুব ভালো আছি। তুই তো আমার ভালো থাকার জন্যই এত কষ্ট করেছিলি, আর আমি ভালো থাকবো না? তোর কষ্টকে আমি বৃথা যেতে দেবো, এটা তুই ভাবলি কিভাবে জয়? আমি খুব ভালো আছি, আমার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছি। শেষের দিকের কথাগুলো বলতে গিয়ে বর্ণালীর গলাটা ধরে আসলো। সে যতই জয়ের সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, ততই যেন দুর্বল হয়ে পড়ছে। জয়ও বুঝতে পারল না যে বর্ণালী ঠিক কতটা ভালো আছে। তার বর্ণালী তো তাকে ছাড়া কখনো ভালো থাকতেই পারে না। কিন্তু এই কথাটা সে অনেকটা দেরিতে বুঝতে পেরেছে। যদি 2 বছর আগেই বুঝে যেত, তাহলে হয়তো আজ দুজনকে এতটা যন্ত্রণা ভোগ করতে হতো না। জয় আবারও বর্ণালীকে জিজ্ঞাসা করল, রানা কি তোর সাথে খারাপ ব্যবহার করে? ও কি তোর গায়ে হাত তোলে বর্ণালী? বা তোর শ্বশুর বাড়ির কারো কথা শুনে ও তোর সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? আসলে এমনটা তো এখন অনেক হয়, তাই বললাম আর কি। জয়ের কথা শুনে বর্ণালী অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, রানা তোর মতো কাপুরুষ নয় যে অন্যের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে, কিংবা অন্যের কথায় আমার হাত ছেড়ে দেবে। চিন্তা করিস না আমায় নিয়ে। ও অন্তত কারো কথায় প্রভাবিত হয়ে আমার হাত ছেড়ে দেবে না, যেমনটা তুই করেছিলি কাপুরুষের মতো। বর্ণালীর কথা শুনে জয় মাথা নত করে ধীর কণ্ঠে বলল, আমি কখন তোর ছেড়ে যাওয়ার কথা বললাম? বলিসনি তুই, কিন্তু আমি শুধু ওর আর তোর মাঝে পার্থক্য দেখালাম। এরপর চলল বেশ কিছুক্ষণের নীরবতা। দুজনের কেউই কোনো কথা খুঁজে পাচ্ছে না। দুজনের মাঝেই যেন একটা জড়তা কাজ করছে, অথচ কয়েক বছর আগে সারাদিন কথা বললেও দুজনের কথা ফুরাতো না। কিন্তু আজকে সময়ের বিবর্তনে দুটো মানুষ কেমন চুপ হয়ে গেছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। ওরা সারা জীবন বকবক করে দুজনের মাথা ব্যথার কারণ হতে চেয়েছিল, অথচ আজ ওরা একে অপরের নিশ্চুপতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ওরা তো একে অপরের অশ্রু ফেলার সঙ্গী হতে চেয়েছিল, অথচ আজ ওরা একে অপরের সেই অশ্রু ফেলার কারণ। এই বিচ্ছেদের শহরে ওরা সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিল ভালোবাসা মানে পূর্ণতা, অথচ আজকে দুজনের বুকেই শুধু শূন্যতা। অনেকটা সময় চুপ থাকার পর জয় অনুশোচনার সুরে বলে উঠল, আমায় ক্ষমা করে দিবি বর্ণালী? কিসের ক্ষমা? তোকে ছেড়ে যাওয়ার ক্ষমা। জয়ের কথা শুনে বর্ণালী এবার শব্দ করে হাসতে লাগল। নিস্তব্ধ পরিবেশের মাঝে বর্ণালীর হাসিটা একটু ভয়ঙ্কর শোনাচ্ছে। মেয়েটা হাসছে ঠিকই, কিন্তু সে হাসিতে লুকিয়ে আছে তার মনের সকল বেদনা, সকল হাহাকার। বর্ণালী নিজের হাসি থামিয়ে জয়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আমায় একটা কথা বল। তুই যদি আমায় সামান্য আঘাত করতি, তাহলে আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই যদি আমায় ভালো না বেশি আমায় ছেড়ে চলে যেতি, আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যে আমায় ভালোবেসে আমায় খুন করলি, এরপর আমি কিভাবে তোকে ক্ষমা করব বলতো জয়? কি হলো, চুপ করে আছিস কেন? বল। শেষের কথাটা বর্ণালী বেশ জোরেই পড়ল। তার চোখ দিয়ে এখন অনবরত জল পড়ছে। জয় একবার বর্ণালীর দিকে তাকালো। ওর চোখে জল দেখে তা মুছে দেওয়ার জন্য হাতটা বাড়াতেই বর্ণালী সে হাতটাকে সরিয়ে দিল
আর জয়ের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, আমাকে ছোঁয়ার অধিকার তুই হারিয়ে ফেলেছিস জয়। আর যেই চোখের জল তুই দরদ দেখিয়ে মুছে দিতে চাইছিস, সেই চোখের জলের কারণ তুই নিজেই। যদি তুই সেদিন আমার বাবার কথা শুনে আমায় ফিরিয়ে না দিতি, তাহলে আজ আমার এই চোখের জল থাকতো না। জয় এবার শক্ত করে বর্ণালীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে কান্না মিশ্রিত গলায় বলল, আমায় ক্ষমা করে দে না রে। তোর এই চোখের জলের বোঝা আমি যে আর বয়ে বেড়াতে পারছি না। আমি কি করে তোর বাবাকে সেদিন ফিরিয়ে দিতাম বল? উনি অল্পের জন্য আমার পা ধরেনি সেদিন। তুই ছিলি না তাই দেখিসনি। আমার মনে হয়েছিল যে একজন বাবার চোখের জলের বদলে আমরা দুজন কখনোই সুখে থাকতে পারবো না। বর্ণালী কাঁদতে কাঁদতেই বলল, আর এখন এখন আমরা খুব সুখে আছি, তাই না? তুই জানিস জয়, আমার নিজের কাছে নিজেকে প্রতারক মনে হয়, স্বার্থপর মনে হয়, বিশ্বাসঘাতক মনে হয়, যে তার ভালোবাসাকে দেওয়া কথা রাখতে পারেনি। জানিস আমার তখন কতটা কান্না পেত, যখন মনে হতো যে আমাকে আমার জয় বাদে অন্য কেউ স্পর্শ করছে। আমি কত কাঁদতাম, কিন্তু তোকে আমি তখন আমার কাছে পাইনি। আমি তোর জন্য রানাকে ঠকিয়েছি, এখনও ঠকাচ্ছি। ওই মানুষটা আমার ব্যাপারে সব কিছু জেনেও আমায় ভালোবাসে। উনি জানেন যে আমি ওনাকে এখনও ভালোবাসতে পারিনি, তারপরেও উনি আমায় ভালোবাসেন। তুই আমায় জবাব দে জয়, কেন আমাদের 3টে মানুষের জীবন তুই শেষ করে দিলি? কেন তুই আজীবন রানার কাছে আমায় অপরাধী করে রাখলি? তুই কেন আমার থেকে আমার সুখ কেড়ে নিলি জয়? কথাগুলো বলতে বলতে বর্ণালী অঝরে কেঁদে ফেলল। 2 বছরের চাপা কষ্ট আজকে যেন একদিনেই বেরিয়ে এসেছে। প্রিয় মানুষটাকে এতদিন পর সামনে থেকে পেয়ে যেন বর্ণালীর সব না বলা কথাগুলো বেরিয়ে আসতে চাইছে। আর কোনো জড়তা নেই। কিছুক্ষণ কাঁদার পর বর্ণালী নিজেকে সামনে নিয়ে জয়ের উদ্দেশ্যে বলল, বিয়ে কবে করছিস? জানি না। বিয়েটা তাড়াতাড়ি করে নে, তাহলে তুইও আমাকে ভুলে যাবি আর আমারও তোকে ভুলতে সুবিধা হবে। জীবনটা জটিল বানাস না জয়, অনেক তো হলো, এবার না হয় একটু বিশ্রাম নে, আর আমাকেও একটু বিশ্রাম দে। আবারও দুজনেই কিছুটা সময় চুপ থাকার পর জয় বলে উঠল, আমার কাছে ফিরে আসবি তুই? জয়ের কথা শুনে বর্ণালী তাচ্ছিল্য হেসে বলল, নিজেকে তো তোর নামেই করে দিয়েছিলাম, কিন্তু তুই রাখতে পারিসনি। যখন তোর বউ হতে চেয়েছিলাম তখন তুই হতে দিসনি, আর আজ অন্যের বউকে নিজের করতে চাইছিস। তুই তো বললি যে তুই এখনো রানাকে ভালোবাসতে পারিসনি। তাহলে আমার কাছে ফিরে আয় না। রানাও সুখে থাকবে অন্য কাউকে নিয়ে, আর আমরাও সুখে থাকবো। বর্ণালী পুনরায় তাচ্ছিল্য হেসে বলল, আজ তোর আমাদের সুখের কথা মনে হচ্ছে জয়, কিন্তু আফসোস অনেকটা দেরি হয়ে গেছে। তুই যদি ভেবে থাকিস যে আমি রানাকে ছেড়ে তোর কাছে আসব, তাহলে তুই ভুল ভাবছিস। তুই আমার হাতটা ছেড়ে দিয়েছিলি, কিন্তু ওই মানুষটা সব কিছু জানার পরেও আমার হাত ছাড়েনি। আর আজ আমি নিজের সুখের জন্য ওনার হাতটা ছেড়ে দেব? জয় পূর্বের থেকেও বেশি শক্ত করে বর্ণালীর হাতটা ধরল। এই হাতটা সে আর ছাড়বে না, কোনো মতেই না। সে জানে জীবনে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে, তার জন্যই আজকে সবার জীবনে এত অশান্তি। কিন্তু এখন সে ভুলটা শুধরে নিতে চায়। এর আগেও তো সে এমন অনেক ভুল করেছে, কিন্তু বর্ণালী তো তখন তাকে ক্ষমা করে দিয়েছে। এবারেও বর্ণালী নিশ্চয় তাকে ক্ষমা করে দেবে। মনে মনে নিজেকে নিজে জয় এই আশাটা দেখালেও সে জানে এটা হয়তো কখনোই সত্যি হবে না। তার এবারের করা ভুলের ক্ষমা সে বর্ণালী থেকে কখনোই পাবে না। এই ভুলের মাসুল হয়তো তাকে সারা জীবন দিতে হবে। কথাগুলো মনে হতেই জয়ের চোখ দুটো ভিজে উঠল। পুনরায় বর্ণালীর উদ্দেশ্যে কান্না মিশ্রিত গলায় বলল, আমাকে একটা শেষ সুযোগ দে বর্ণালী। আমি কথা দিচ্ছি, আর কখনো আমি এমন ভুল করবো না, আর কোনো দিনও তোর হাত ছাড়বো না। তুই শুধু আমাকে একটা শেষ সুযোগ দে। আমাকে যে আমাদের ভালোবাসার স্মৃতিগুলো ভীষণ জ্বালায় রে। আমি ঘুমাতে পারি না। আমাদের সংসারের স্বপ্নগুলো এখন প্রতি রাতে আমার কাছে দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে।
আমি তোর সঙ্গে সংসার করতে চাই বর্ণালী। আমার ভুলের আমাকে এত বড় শাস্তি দিস না প্লিজ। বর্ণালী জয়ের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে জয়ের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, জয়, তুই আমাকে যে কষ্ট দিয়েছিস তার সামনে হয়তো তোর মৃত্যু তোর কাছে কম যন্ত্রণার হবে। সেখানে আমাদের সামান্যই বিচ্ছেদ, তাও যেটা তুই নিজের ইচ্ছায় নিয়ে এসেছিস সেটা তোর কাছে এত বড় শাস্তি হতে পারে না। আমি তোকে ক্ষমা করে দিলেও যেই বর্ণালী তোকে ভালোবাসতো সেই বর্ণালী তোকে কখনোই ক্ষমা করবে না জয়। আমার হৃদয় তোকে ক্ষমা করতে পারবে না। আর কখনো আমার সামনে আসিস না, আমার চরিত্রে আর কলঙ্ক লাগাস না জয়। তোকে সামনে দেখতে হয়তো একসময় আমারও মনে নিষিদ্ধ ইচ্ছা জাগবে। আমি তো তোকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি, তাই বললাম কথাটা। তুই যদি চাস তোর বর্ণালী সবার চোখে নিজের জন্য চরিত্রহীনের তকমা না পাক, তাহলে চলে যা আমার জীবন থেকে। আমার কষ্টগুলো আর বাড়াস না প্লিজ। এই বর্ণালী আর আগের বর্ণালী নেই রে। তুই একসময় যার জীবন রঙিন করেছিলি, আজ আবার তোর জন্যই আমার জীবনটা বিবর্ণ হয়ে উঠেছে। চাইলেও কেউ আর কখনোই আমার জীবনটা রঙিন করতে পারবে না। কথাগুলো বলে বর্ণালী চলে যেতে নিলে জয় পিছন থেকে বর্ণালীর নাম ধরে একবার ডাকল। বর্ণালী থামল, কিন্তু পিছন ফিরে তাকালো না। জয় বর্ণালীর সামনে এসে দাঁড়ালো। দুজনের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। জয় নিজের হাতটা বর্ণালীর দিকে বাড়িয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আর একবার আমার হাতটা ছুঁয়ে দেখ। আজও আমাদের ইচ্ছেগুলো একই আছে, আজও আমাদের ভালোবাসা ঠিক আগের মতোই আছে। আমি আজও তুতি মাতোয়ারা। এই হাত আর কোনো নারী স্পর্শ করেনি বর্ণালী। এই হৃদয়ে আমি অন্য কোনো নারীকে প্রবেশ করতেই দিইনি। তুই আজও আমার বেঁচে থাকার কারণ। তোর ভালোবাসায় আমি এখনো নির্ঘুম রাত কাটাই রে। তোর বিরহে আমি এখনো বালিশ ভেজাই। তোর জন্য আমি আজও বেলি ফুলের কাজ রাখিনি। তোর জন্য আমি আজও প্রেমের কবিতা লিখি। আবার তোর জন্যই আমি আজও বিষাদের গান গাই। আমাকে একটা শেষ সুযোগ দিনা বর্ণালী। আমি জানি তুই আবার আমার মাঝে হারাবি। জয়ের কথাগুলো শুনে বর্ণালী ডুকরে ডুকরে কেঁদে উঠল। জয় এখনও বর্ণালীর সামনে নিজের হাতটাকে বাড়িয়ে রেখেছে। বর্ণালীকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল, আমার হাতটা ধরবি না বর্ণালী? বর্ণালী নিজের চোখের জল মুছে নিয়ে জয়কে বলল, তোর এসব কোনো কথার আর এখন মূল্য নেই জয়। যখন আমি একান্তই তোর ছিলাম তখন তুই আমাকে নিজের করে রাখতে পারিসনি, আর আজ অন্যের থেকে ছিনিয়ে নিতে চাইছিস জয়। এটা সম্ভব না। তুই চলে যা এখান থেকে। আর কোনো দিনও আমি তোর মুখ দেখতে চাই না। আমার জীবনটা আর জটিল করিস না প্লিজ। আমাদের ভালোবাসা আমাদের জীবনটা আজ বিবর্ণ করে দিয়েছে। চলে যা তুই। কথাটা বলে বর্ণালী সেখান থেকে চলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। জয় বর্ণালী দাঁড়িয়ে যাওয়া দেখে যেন একটু আশা খুঁজে পেল, কিন্তু বর্ণালী তার সে আশাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তাকে তার জীবনের সব থেকে যন্ত্রণাদায়ক কথাটা শোনালো। ভেবেছিলাম তোকে কথাটা বলবো না, কিন্তু পরে ভাবলাম যে না, তোকে খুশির খবরটা দিয়েই যাই। আমি মা হতে চলেছি, রানার সন্তানের মা। খবরটা সবার প্রথম তোকেই জানালাম, রানাকেও এখনো বলিনি। পারলে নিজের জীবনটাও গুছিয়ে নিস। আসছি। আর যেন কোনোদিন আমাদের দেখা না হয়, সেটাই চাই। বর্ণালী চলে যেতেই জয় সেখানে হাঁটু ভেঙে বসে পড়ল। তার নিজের করা ভুলই আজ তার জীবনের সব সুখ কেড়ে নিয়ে গেল। বর্ণালী ভাবছে একা তার জীবনটাই বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তাকে ছেড়ে যাওয়ার পর থেকে যে জয়ের জীবনটা বিবর্ণ হয়ে গেছে, জয় সেই কথাটা আজ বর্ণালীকে জানাতেও পারল না। এই এক জীবনে সে আর কত আফসোস নিয়ে বেঁচে থাকবে। আজকে টাকার জন্য চাকরি খুঁজতে গেল, অথচ সেই টাকার জন্য আবার চাকরি হলো না। সেই চাকরির অভাবেই তার বর্ণালীকে ছাড়তে হলো। সে তো বর্ণালীর সুখের কথা ভেবে ওকে ছেড়ে চলে গেছিল। ভেবেছিল কয়েকদিন গেলেই বর্ণালী তাকে এমনিতেই ভুলে যাবে,
সেও হয়তো বর্ণালীকে ভুলে যাবে, কিন্তু ভুলে যাওয়া কি এত সহজ? 5 বছরের ভালোবাসা যে ওরা সারা জীবনে ভুলতে পারবে না, সেটা জয় বুঝতে পারেনি। বুঝলে আজকে তাদের এই দিনটা দেখতে হতো না। 7 বছর পর মাঝে কেটে গেল আরো 7টা বছর। এই 7 বছরে কারোর জীবনই থেমে থাকেনি। জীবন তো কখনো কারোর জন্য থেমে থাকে না। শুধু কয়েকটা মানুষের জন্য জীবনে একটা শূন্যতা তৈরি হয়। তাদের জন্য হয়তো জীবনটা থামিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তাদের জায়গা আমাদের জীবনে ঠিক আগের মতোই থাকে। সেদিনের পর বর্ণালী আর জয়ের দেখা হয়নি। একই শহরে থাকা সত্ত্বেও দেখা হয়নি, কারণ তারা কেউ কারোর সাথে দেখা করতে চায়নি। কিন্তু আজ 7টা বছর পর আবার তাদের দেখা হয়েছে। একটা অপূর্ণ ভালোবাসার গল্পের দুজন প্রধান চরিত্র আজ আবারও মুখোমুখি হয়েছে, কিন্তু এবারের সাক্ষাৎটা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। স্কুলের মাঠে বেঞ্চের উপর দুজনে বসে আছে। জয় এবারেও আগে কথা বলল। কেমন আছিস বর্ণালী? তুই যেমন রাখতে চেয়েছিলি তেমনই আছি। তুই কেমন আছিস? তুই যেমনভাবে আমাকে রেখে গেছিলি আমি আজও তেমনই আছি। জয়ের কথা শুনে বর্ণালী মৃদু হাসল। তারপর নিজে থেকে জিজ্ঞাসা করল, বিয়ে কবে করেছিস? না, আমি এখনো বিয়ে করিনি। জয়ের কথা শুনে বর্ণালী চমকে উঠে বলল, বিয়ে করিসনি মানে? তাহলে তুই যে বললি তোর মেয়ে এখানে পড়ে। বর্ণালীর কথা শুনে জয় বর্ণালীর দিকে তাকিয়ে বলল, দত্তক নিয়েছে ওকে। ও, কিছুক্ষণ চুপ থাকার পর বর্ণালী আবার বলল, তোর মেয়ের নাম কি রেখেছিস? বর্ণালী। আমার নামে কেন রেখেছিস ওর নাম? বর্ণালীর কথা শুনে জয় মৃদু হেসে বলল, তোকে না পেয়ে আমি আমার মেয়ের নাম তোর নামে রেখেছি। আমাদের অপূর্ণ ভালোবাসাকে আমি আমার সন্তানের মতো করে বড় করে তুলব। আমাদের ভালোবাসায় আমার যে গাফিলতি ছিল সেটা এবার আমি আর করব না। তাই আমি আমার মেয়ের নাম তোর নামে রেখেছি। বিয়ে করবি না? করলে তো এতদিন করেই নিতাম। তোকে তো বলেছিলাম আমার হৃদয়ে অন্য কোনো নারীকে আমি প্রবেশ করতে দিইনি, আর দেবও না। প্রতিবারের মতো আবারও দুজনে কিছু সময় নীরব থাকলো। এখন এই নীরবতায় যেন তাদের কথা বলার ভাষা হয়ে দাঁড়িয়েছে। এই নীরবতায় যেন তাদের মাঝে তৈরি হওয়া দূরত্বের কথা তাদেরকে মনে করিয়ে দেয়। কিছু সময় নীরব থেকে বর্ণালী বলে উঠল, তুই তো নাকি মাঝে আবার সাহিত্যপ্রেমী হয়ে গিয়েছিলি। তা হুমায়ুন আহমেদের একটা কথা জানিস? জয় বর্ণালীর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি কথা? আর হ্যাঁ, আমি এখনো সাহিত্যপ্রেমী আছি। বর্ণালী বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে জয়ের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যা আমি করছি, তোকে ভালোবেসে তোর দেওয়া কষ্টগুলো সহ্য করছি, আর রানার থেকে সীমাহীন ভালোবাসা পাওয়ার পরেও ওকে ভালোবাসতে না পারার কষ্ট সহ্য করছি। বর্ণালীর কথাটা শুনে জয় মাথা নিচু করে ফেলল। বর্ণালী সেই সুযোগে নিজের চোখের জলটা মুছে নিল। তারপর ব্যস্ত ভঙ্গিতে জয়ের উদ্দেশ্যে বলল, আমি স্কুলে আমার ছেলের টিসি নিতে এসেছিলাম। রানার বদলি হয়ে গেছে, আর হয়তো কোনোদিনই শহরে আসা হবে না। আমি তাহলে এখন আসছি। বর্ণালীর কথা শুনে জয় ব্যথাতুর কণ্ঠে বলল, চলে যাওয়ার এত তারা? বাড়িতে অনেক কাজ আছে। আর কিছু বলবি তুই? আর একবার আমার হাতটা ছুঁয়ে দেখ বর্ণালী। আজও আমাদের ইচ্ছেগুলো একই আছে, আজও আমাদের ভালোবাসা ঠিক আগের মতোই আছে রে। আমি জানি তুই আবার নিজেকে হারাবি। এই একটা কথাই আমি আমার আমৃত্যু তোকে বলবো। আর কিচ্ছু বলার নেই রে, আমার কিচ্ছু বলার নেই। বর্ণালী নিজেকে যথাসম্ভব কঠিন রেখে জয়ের উদ্দেশ্যে বলল, তাহলে শুনে রাখ, আমি তোর কখনোই হব না। এটাই আমৃত্যু আমার উত্তর হবে। আমি তোকে বলেছিলাম আমার জীবন থেকে তুই সব রং কেড়ে নিয়েছিস, আর আজ
তোর নিজের জীবনটাও বিবর্ণ। আমার ভালো থাকার কারণ, আমার সুখ সব কিছু তুই কেড়ে নিয়েছিস, আর আজ তুই নিজেও অসুখী। আমি আর কোনোদিনও ভালো থাকতে পারবো না জয়, আর না তুই থাকতে পারবি। আমাদের জীবনের গল্পটাকে তুই মাঝ পথেই শেষ করে দিয়েছিস। আমাদের জীবনের ভালোবাসার উপন্যাসটা তোর জন্য অপূর্ণ রয়ে গেছে। সেই অপূর্ণ উপন্যাসের নামটা কি হবে জানিস? ভালোবাসারা আজ বিবর্ণ।